পাক ভূখণ্ডে ভারতীয় বিমান হামলায় শিশুসহ ২৬ জনের প্রাণহানি। পাল্টা হামলায় জম্মু কাশ্মীরে ১০ ভারতীয় নিহত, প্রতিশোধের হুঙ্কার। পাকিস্তানের আকাশে ৫ ভারতীয় শক্তিশালী যুদ্ধ বিমান ভূপাতিত। ভারতীয় সেনা ব্রিগেড সদর দপ্তর উড়িয়ে দেওয়ার দাবি পাকিস্তানের। বিমানবন্দর দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কাল শেখ হাসিনাকে দুদকে তলব। হাজির না হলে পাবেন না আত্মপক্ষ সমর্থনের সুযোগ। জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যায় সাবেক আইজিপি সহ ৩ আসামিকে ফের জিজ্ঞাসাবাদের অনুমতি। দ্রুতই শেষ হবে হাসিনার গণহত্যার তদন্ত। মিয়ানমারে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তের এখতিয়ার নির্বাচিত সরকারের, বলছে বিএনপি। দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি। দ্বিকক্ষ পার্লামেন্ট নিয়ে আপত্তি প্রত্যাহার করল নাগরিক ঐক্য। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় সবার সহযোগিতা চাইলেন আলী রিয়াজ। এবং সিলেটে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ৩৪৫ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড এ দল। নুরুল হাসান ও অঙ্কনের সেঞ্চুরি। দর্শক, আমন্ত্রণ সংবাদ দুপুরে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। পাকিস্তানের ৯টি স্থানে বিমান হামলার পাশাপাশি একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ভারত। এতে অন্তত ২৬ পাকিস্তানি নিহত হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। এটিকে সিঁদুর অপারেশন বলছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জবাবে পাল্টা হামলায় জম্মু কাশ্মীরে ১০ ভারতীয় নিহত হয়েছে। ভারতীয় এ আগ্রাসনকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে ভারতের এ হামলাকে লজ্জাজনক বলেছেন ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন আরবিদ আফসার। গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলার শব্দে যেন কেঁপে ওঠে পাকিস্তান। পেহেলগামে হামলার ঘটনায় ২ সপ্তাহ ধরে পাক ভারত উত্তেজনার ঝড় এবার রূপ নিয়েছে ভয়াবহ যুদ্ধে। পেহেলগামে হামলার প্রতিশোধের দাবি করে বুধবার পাকিস্তান শাসিত কাশ্মীর সহ দেশটির ৯টি স্থানে হামলার পাশাপাশি একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত, যার নাম দিয়েছে অপারেশন সিঁদুর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমনই এক বার্তা দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বলেছে, উত্তেজনা যাতে না বাড়ে এজন্য পরিমাপ করেই হামলা করা হয়েছে। আবার হামলার পর ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানে ঘটেছে একাধিক হতাহতের ঘটনা, যার মধ্যে মহিলা ও শিশু আছে বলে দাবি করেছে শাহবাজ প্রশাসন। আবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর পাল্টা কামানের হামলায় একাধিক ভারতীয় নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। এদিকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ভারতের ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। ভারতের এমন আগ্রাসনকে বিশ্বাসঘাতক আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তানের একাধিক জায়গায় কাপুরুষোচিত হামলা চালিয়েছে ভারত। সেই সঙ্গে পাক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারতের এমন কাপুরুষতার উচিত জবাব দেওয়া হবে। আজ রাতে কাপুরুষ ভারত আমাদের দেশের বেসামরিক মানুষের উপর বর্বরতা চালিয়েছে। জনগণের পূর্ণ সমর্থনে পাক বাহিনী শত্রুদের হামলার উচিত জবাব খুব শীঘ্রই দিবে। পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং দেশ ও জনগণের সম্মান রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে। ভারতে এমন নজিরবিহীন আগ্রাসনে নিন্দার ঝড় বইছে আন্তর্জাতিক মহলে। পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি আসলেই খুব লজ্জাজনক। ওভাল অফিসে ঢোকার পথে আমি এই খবর শুনেছি। অতীত বিবেচনায় অনেক মানুষ বুঝতে পেরেছে যে দুদেশের মাঝে কিছু একটা ঘটতে চলছে। কয়েক দশক ধরে ওরা যুদ্ধ করছে। এদিকে দুপক্ষকে সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে উল্টো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ভারতীয় বাহিনী। অপারেশন সিঁদুর অভিযানে রাফাল সহ ৫টি যুদ্ধবিমান হারিয়েছে তারা। এমনকি জম্মু কাশ্মীরে ভারতীয় সেনা ব্রিগেডের সদর দপ্তরও গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। জোরালো প্রতিরোধের মুখে এক পর্যায়ে নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করে পিছু হটেছে ভারতীয় বাহিনী, এমন দাবি করেছে ইসলামাবাদ। নাসরুল আক্তার রিপোর্ট। সব জল্পনার অবসান ঘটিয়ে রীতিমতো যুদ্ধে জড়ালো দুই প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান। বুধবার মধ্যরাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের একাধিক এলাকায় আঘাত হানে ভারতীয় বিমান বাহিনী, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। ছেড়ে কথা না বলে পাল্টা জবাব দেয় ইসলামাবাদও।
শুরুটা ভারতের হাত দিয়ে হলেও উল্টো দেশটি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। পাকিস্তানের মজবুত প্রতিরক্ষা ব্যবস্থায় নাস্তানুবুদ হতে হয় ভারতীয় বিমান বাহিনীকে। সীমান্তে পাল্টাপাল্টি লড়াইয়ে নয়াদিল্লিকে হারাতে হয়েছে কয়েকটি অত্যাধুনিক যুদ্ধ বিমান, এমন দাবি পাকিস্তান সামরিক মুখপাত্র আহমেদ শরীফের। পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে আমাদের সশস্ত্র বাহিনী। আমি আপনাদের নিশ্চিত করছি যে ফ্রান্সের তৈরি ভারতের 3টি রাফাল যুদ্ধ বিমান, রাশিয়ার তৈরি একটি Su-30 এবং একটি MiG-29 মাটিতে নামিয়ে এনেছে আমাদের সাহসী যোদ্ধারা। একটি হেরান ড্রোনও ভূপাতিত করে তারা। তবে ভারত শাসিত জম্মু কাশ্মীরে ভূপাতিত 3টি যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। এসব ভারতের নাকি পাকিস্তানের তা নিয়ে আছে ধোঁয়াশা। গণমাধ্যম ডন ও জিও নিউজে ঘুরছে লাইন অফ কন্ট্রোলের দুধনিয়াল সেক্টরে ধ্বংস হয়ে গেছে একটি বড় সামরিক চৌকি। সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরও গুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি ইসলামাবাদের। যুদ্ধবন্দী হিসেবে ভারতীয় পাইলটকেও আটকের তথ্য ঘুরছে পাকিস্তানি গণমাধ্যমে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ দাবি করেছেন, পাকিস্তানের পাল্টা প্রতিরোধে নিয়ন্ত্রণ রেখা বরাবর সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। পাকিস্তানের নজিরবিহীন হামলায় রীতিমতো উৎসবে মেতেছে ভারত শাসিত জম্মু কাশ্মীরের অধিবাসীরা। প্রতিবেশী দেশটিকে মোদি উপযুক্ত জবাব দিয়েছেন বলে মনে করছেন তারা। নানা স্লোগানও দিতে দেখা যায় তাদের। তবে উত্তপ্ত পরিস্থিতিতে জম্মু কাশ্মীরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আরবিদ আফসার রিপোর্ট। দিনের আলো ছড়ানোর আগেই শুরু হলো পাক ভারত যুদ্ধের প্রথম দিন। প্রায় কয়েক দশক পর আবারও নতুন করে যুদ্ধের সূত্রপাত পেহেলগামে হামলার ঘটনার জের। নয়াদিল্লির এমন আগ্রাসনে ভারত শাসিত জম্মু কাশ্মীরের মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা। অনেকে আবার ভোরবেলা করছে উদযাপন। পাকিস্তানে ভারতের এমন নজিরবিহীন হামলার প্রয়োজন ছিল বলে জানিয়েছেন জম্মু কাশ্মীরের বাসিন্দারা। পেহেলগামে পর্যটকের হামলার পর পাকিস্তানকে শায়েস্তা করার খুবই দরকার ছিল। মানুষের মধ্যে ইসলামাবাদকে নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে। ভারত প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ যথার্থ। আমরা অপেক্ষা করছিলাম কখন নয়াদিল্লি মোক্ষম জবাব দেবে। আমাদের মাঝে এখন উৎসবের আমেজ বইছে। পাকিস্তানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন পেহেলগামে ঘটনায় নিহত এক পর্যটকের বাবা। প্রতিবেশী দেশে হতাহতের ঘটনা তার সন্তানকে ফিরিয়ে দিতে পারবে না জেনেও পাকিস্তানের ওপর ভারতের আক্রমণ নিয়ে তিনি খুশি। আমাদের পরিবার এতদিন ধরে শোকাহত ছিল, কিন্তু পাকিস্তানে হামলার ঘটনার পর মনে শান্তি পাচ্ছি। আমার সন্তানের আত্মা এতে অনেক শান্তি পেয়েছে। এমন পরিস্থিতিতে জম্মু কাশ্মীরে বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা। রাস্তায় রাস্তায় সামরিক যান নিয়ে টহল দিচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপয়েন্ট। কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাগুলোতেও চোখ কান খোলা রাখছে বিএসএফ। পাকিস্তানে হামলার পর পুরো কাশ্মীরে বইছে যুদ্ধের বাতাস। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন দেশ টিভির আন্তর্জাতিক বিভাগের প্রধান লুৎফর কবির। আমি যুক্ত হচ্ছি তার সাথে। লুৎফর, কেমন আছেন? লুৎফর, আমাদের আরেক সহকর্মী আরবিদ আফসারের রিপোর্টটি দেখলাম, ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন করেছে। তো এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পাকিস্তানে হামলা চালিয়ে বসলো আসলে ভারত। প্রতিবেশী দেশে ভারতের এই আগ্রাসনকে আসলে আপনি কিভাবে দেখছেন বা কিভাবে আপনি এই বিষয়টি বিশ্লেষণ করবেন? আচ্ছা, ধন্যবাদ। আমরা গভীর রাতেই বাংলাদেশ সময় আমরা শুনতে পাই ভারত পাকিস্তানের সীমান্ত এরিয়াতে হামলা চালিয়েছে। প্রায় 9টি জায়গার মতো হামলা চালিয়েছে। সেটি আসলে শেষ পর্যন্ত আমরা যেটি দেখেছি, সেই হামলাটা আসলে শুরুটা হয়েছিল কবে থেকে, সেটা কি ইস্যুতে শুরু হয়েছিল আমরা যদি একটু আগে যাই। গত 22 তারিখে জম্মু কাশ্মীরের পেহেলগামে একটা বন্দুক হামলার ঘটনা ঘটে। সেখানে প্রায় 26 জনের মতো মারা যায়, পর্যটক সহ। সেই ঘটনায় কিন্তু আসলে ছোট একটা জঙ্গি গোষ্ঠী দায় বা সন্ত্রাসী গোষ্ঠী বলেন, যেটাই বলেন, অস্ত্রধারী গোষ্ঠী যেটাই বলেন না কেন, তারা দাবি করেছিল যে সেটা আমরা করেছি। তারপরে সেটা কোনো সত্যতা পাওয়া যায়নি। কিন্তু সেইটা ভারত আমলে না নিয়ে সেটা পাকিস্তানের ইসলামাবাদের উপর একতরফা দায় চাপায় এবং সেটার জন্য তারা বলেছিল যে একটা ভয়ঙ্কর একটা জবাব দেওয়া হবে। সেটা নিয়ে কিন্তু কয়েকদিন ধরেই তারা অজিত দোভাল থেকে শুরু করে নিরাপত্তা উপদেষ্টা মোদি, তারপরে ডিফেন্স সেক্রেটারি ইত্যাদির সঙ্গে বৈঠকে বসার পর কিন্তু শেষ পর্যন্ত আজকে রাত 1টার দিকে গভীর রাতে স্থানীয় সময় হামলা চালায়। এবং হামলার বিষয়টা আসলে
প্রতিবেশী হিসেবে আমাদের জন্য একটা উৎকণ্ঠার বিষয়। এই যে আমি যদি বলি যে এই যে পাল্টাপাল্টি যে হামলাটা হচ্ছে, এই পাল্টাপাল্টি হামলা এখন পর্যন্ত আসলে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া কোন দিকে আসলে গড়ালো বা তাদের প্রতিক্রিয়া কেমন? বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া আমরা সবার আগে পেয়েছি ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়াটা। তিনি এটাকে বলেছেন এটা খুবই লজ্জাজনক একটা হামলা, কারণ একটা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে জাতিসংঘের রেজুলেশনকে ব্রেক করে সেই হামলাটা হয়েছে। কারণ পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু কোনো কাশ্মীরের হামলার সেটা কোনো ধরনের সত্যতা পাওয়া যায়নি, তারা কিন্তু নিজেদের মতো করেই সেটা হামলা চালিয়েছে এবং পাকিস্তানও বলছে। কিন্তু আর এছাড়া আমরা লাস্ট যেটা দেখতেছি ইউরোপের ইউনিয়ন থেকে ফ্রান্স মন্তব্য করেছে এটা নিয়ে, তারপর উর্সুলা ভন ডার লেয়েন মন্তব্য করেছে পররাষ্ট্রনীতি বিষয়ক, এছাড়াও আরও তুরস্ক থেকে শুরু করে জাপান অনেকেই মন্তব্য করেছে যে না, এই ধরনের সংঘাত নয়, আমরা শান্তি চাই। কিন্তু পাকিস্তান অলরেডি বলেই দিয়েছে যে তারা এটার খুব কঠিন জবাব দেবে। আর একটা কথা, ভারত বারবারই দাবি করতেছে যে পাকিস্তানের ভিতরে ঢুকে আমরা হামলা চালিয়েছি, বিমান এয়ার স্ট্রাইক যেটাকে বলা হচ্ছে। আর পাকিস্তানের কিছুক্ষণ আগে আইএসপিআর বলেন সেটা ব্রিফিং করে জানিয়েছে যে না, পাকিস্তানের ভেতরে ভারতের কোনো যুদ্ধ বিমান ঢোকার সেই সাহস বা দুঃসাহসিকতা দেখানোর সুযোগ পায়নি। তারপরও কিন্তু 5টা বিমান ভূপাতিত করার দাবি করছে। এখন সেটা কি ফায়ার করে ওদের আকাশ সীমা থেকে ফালানো হয়েছে না, সেটা নিয়ে একটা আলোচনা আছে। এই যে আমি যদি আরেকটু বলি যে সামরিক সক্ষমতায় আসলে কে কতটুকু এগিয়ে এবং এই সক্ষমতা কতটুকু ব্যবহার করছে দুদেশ, কি বলছে আসলে পর্যবেক্ষণে নিয়ে? সামরিক সক্ষমতায় আমরা প্রায় সময় দেখি প্রতি বছরই 2-3 বার সেটা আপডেট আসে যে ভারত এগিয়ে না পাকিস্তানে এগিয়ে। এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা বেশ কৌতূহল দেখা যায়, একটা খুব যুদ্ধের একটা আমেজ দেখা যায় সবসময়। এই ক্ষেত্রে দেখা যায় ভারত সামরিক সক্ষমতা দিক থেকে এগিয়ে আছে। আর আপনার পারমাণবিক দিক থেকে যদি বলেন, আমরা গ্লোবাল ফায়ারের 2000 লাস্ট যেটা দেখেছি সেখানেও দেখলাম 172টা সম্ভবত ভারতের পারমাণবিক অস্ত্র আছে, আর অন্যদিকে পাকিস্তানের 170টা এরকম একটা আছে। তো ওভারঅল ভারত আসলে 4র্থতম অবস্থানে বিশ্বের মধ্যে সামরিক দিক থেকে অবস্থান করছে। পাকিস্তান সেক্ষেত্রে কিছুটা পিছিয়ে। সেই ক্ষেত্রে এই যুদ্ধ নিয়ে আসলে উভয় দেশের এবং এশিয়ার যদি বলি অর্থনৈতিক দিক থেকে কতটুকু প্রভাব পড়তে পারে আপনি যদি? অর্থনৈতিক দিক থেকে আপনি যদি বলেন, আমরা গত কয়েকদিন ধরে সেটা একটা ইম্প্যাক্ট দেখতেছি। যেমন ভারত পাকিস্তানের আকাশ সীমাগুলা কিন্তু ভারতের জন্য বন্ধ করে দিচ্ছে পাকিস্তান, পাকিস্তানের জন্য বন্ধ করে দিচ্ছে ভারত। সেই ক্ষেত্রে কিন্তু বিমানগুলোকে আপনার সাগর হয়ে ঘুরে যেতে হচ্ছে, ভারতের বিমানগুলোকে অন্য দেশকে। এয়ারলাইন্স গুলো অলরেডি বলে দিয়েছে যে আমরা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি, কারণ আমাদের জ্বালানি থেকে শুরু করে সবকিছুই বেড়ে গেছে। এখন আজকে যেই হামলাটা হয়েছে সেই ক্ষেত্রে শুধু ভারত পাকিস্তানের বিমান নয়, এশিয়ার যে অন্যান্য বিমানগুলো আছে এই পাশ থেকে যারা যাচ্ছে বা আসতেছে, ওরা কিন্তু দুই দেশের সীমান্ত এভয়েড করে অন্য দিক থেকে অনেক দূর থেকে ঘুরে আসতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে অর্থনৈতিক দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত কিন্তু হচ্ছে। এই ক্ষেত্রে আমরা বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে আমাদের উপর একটা প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ লুৎফর। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করব এবং খবর জানানোর চেষ্টা করবো আমাদের দর্শক। লুৎফর কবির যুক্ত ছিলেন স্টুডিওতে আমার সাথে। ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী 8 মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি ধানমন্ডির সুধা সদনের ঠিকানায় পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে মুখোমুখি না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবে বলে জানিয়েছেন দুদকের সংশ্লিষ্টরা। ক্ষমতায় থাকাকালে 15 বছরে বিমানবন্দর উন্নয়নের নামে হাজার হাজার কোটি লোপাটের অভিযোগে তাকে তলব করা হয়েছে। গেল জানুয়ারিতে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 4টি উন্নয়ন প্রকল্পের প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। শেখ হাসিনার পাশাপাশি তার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মহিবুল হক, বেবি চকের সাবেক চেয়ারম্যান এম মুফিদুর রহমান সহ 19 জনকে আসামি করা হয়। দ্রুতই শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শেষ হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। জঙ্গি নাটক সাজিয়ে রাজধানীর কল্যাণপুরে 9 তরুণকে হত্যা মামলার শুনানি শেষে এ কথা বলেন প্রসিকিউটর গাজী তামিম। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 14 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার আসামি সাবেক আইজিপি AKM শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান ও মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এর আগে সকাল 10টার দিকে এ 3 আসামিকে হাজির করা হয়। 2016 সালের 26 জুলাই কল্যাণপুরের 5 নম্বর সড়কের জাহাজবাড়ি হিসেবে পরিচিত তাজ মঞ্জিলের 5ম তলায় অভিযান চালিয়ে 9 জনকে হত্যা করা হয়। 2016 সালে
কল্যাণপুরের জাহাজবাড়ি নামক একটি ভবনে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ইসলামী মনোভাবাপন্ন কিছু যুবকদেরকে বেআইনিভাবে আটক করে এই বাড়িতে রাখা হয়। প্রাথমিক তদন্তের সত্যতা পাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করা হয় তদন্ত সংস্থার পক্ষ থেকে। সেই আবেদনের প্রেক্ষিতে AKM শহীদুল হক তৎকালীন আইজিপি, তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এবং তৎকালীন এসি জসিম উদ্দিন মোল্লা এই তিনজনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। মিয়ানমারে মানবিক সহায়তা বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নির্বাচিত সরকারের মাধ্যমে হতে হবে, এমনটাই মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আর গণতন্ত্রকে মেনে নিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে দাবি দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর। সাইফুল রিপনের প্রতিবেদন। জাতীয় ঐক্য ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশ করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। কালক্ষেপণ না করে অবিলম্বে নির্বাচনের দাবি জানান বক্তারা। টালবাহানা না করে অতি দ্রুত আজকের আলোচ্য বিষয়ের বাংলাদেশে একটি জনগণ যাতে ভোট দিতে পারে তার প্রেক্ষাপট তৈরি করে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করুন। ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে না দিলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে হুঁশিয়ারি দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, বাংলাদেশটা তছনছ করে ফেলেছেন, শুধু ক্ষমতার পূজারী, গণতন্ত্র মানেননি, তাকে পালাতে হয়েছে। আমি সরকারকে বলবো গণতন্ত্র মেনে নেন, নির্বাচন মেনে নেন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেন, তারা যেন একটা ভোট তার পছন্দের প্রার্থীকে দিতে পারে। এটি মেনে নেন, দেখবেন রাতারাতি সকল সমস্যার সমাধান হয়ে আসবে। এদিকে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, মিয়ানমারের মানবিক সহায়তা নিয়ে যে কোনো সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সরকারের কাছ থেকে। মানবিক দিক চিন্তা করলে অনেক কিছুই চিন্তা করা যায়, কিন্তু বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না যাতে আবারও আমরা কোনো ষড়যন্ত্রে পড়ে যাই। সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে যেই সরকার গঠন করবে যে দল, আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাবো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের জন্য সম্মান নিয়ে এলেও নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তাকে নিয়ে একটি মহল দাবা খেলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। এখনই নির্বাচনের প্রয়োজন, সংস্কার প্রায় শেষ পর্যায়ে। এমন সংস্কারে হাত দেবেন না যে সংস্কার 111-এর মতো বিলম্বিত করে আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচনকে বিলম্বিত করতে পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে, তবে মৌলিক জায়গায় রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে আসতে হবে, এমনটাই মনে করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আর নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার জানান, সংস্কার কমিশনের দিয়ে 118 প্রস্তাবে একমত তার দল, বাকিগুলোতে দলীয় প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবনা নিয়ে জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বুধবার নাগরিক ঐক্যের সঙ্গে আলোচনায় বসেন জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জাতীয় স্বার্থে সব দলের ঐক্যমত্য জরুরি। প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা অবস্থান অবশ্যই থাকবে, কিন্তু তার পাশাপাশি যেটা দরকার, আমাদেরকে সকলকেই একটা কতগুলো মৌলিক জায়গায় আমাদেরকে একমত হতে হবে। তার জন্য নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর থেকে আমরা আশা করছি যে প্রত্যেকেই কিছু কিছু ছাড় দেবেন। আর 118 প্রস্তাবে একমত জানিয়ে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার জানান, যেসব প্রস্তাবে ভিন্নমত রয়েছে সেখানে দলীয় প্রস্তাব দেওয়া হয়েছে। আজকের আলোচনার পর, তার পূর্বেই গত আলোচনার পরে আমরা 118টি বিষয়ে একমত পোষণ করেছি। 38টি বিষয়ে আমরা দ্বিমত করলেও আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের মত পার্থক্য
অনেকখানি নিরসন হয়েছে। বৈঠক শেষে দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার জানান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে আপত্তি থেকে সরে এসেছে নাগরিক ঐক্য। এছাড়া নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন নিয়ে বেশ কিছু মতামত তুলে ধরেছেন তারা। সংবিধান সংস্কার কমিশনের বেশ কিছু বিষয়ের মধ্যে তাদের সাথে আলোচনার ভিত্তিতে পরবর্তীতে আমরা দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে, যেমন তখন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে একমত ছিলাম না। এখন আমাদের বেশ কিছু জায়গায় অবজারভেশন আছে, যে অবজারভেশনগুলো ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সেগুলো তারা বিবেচনায় নেবে, এবং আমরাও তাদের যে যুক্তি সেটাকে বিবেচনায় নিয়ে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমরা এখন একমত হয়েছি। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতার কথাও জানান নাগরিক ঐক্যের নেতারা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।